হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পালসার্স ক্লাসেস। আশা করি তোমরা সবাই আমার ভিডিও দেখছো এবং এনজয় করছো। আমার আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা কিভাবে অ্যাকাউন্ট সাবজেক্টটি প্র্যাকটিস করবে বা পড়াশুনো চালিয়ে যাবে। আজকে আমি তোমাদেরকে অ্যাকাউন্টস বাদে কমার্সের আর বাকি যে সাবজেক্টসগুলো রয়েছে, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টসগুলো নিয়ে আমি তোমাদেরকে বলবো। আরও একটা কথা বলবো, এই ভিডিওটা দেখার আগে তোমরা আমার প্রথম যে ভিডিওটা, এই এইচএস সাজেশনের যে প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম, সেই ভিডিওতে আমি ডিটেলসে বলেছিলাম যে যারা অ্যাকাউন্টস সাবজেক্টটা তোমরা কিভাবে প্র্যাকটিস করবে। তো অ্যাকাউন্টস সম্পর্কে সেখানে আমি অনেক ডিটেলসে অনেক কিছু কথা বলেছি, কিভাবে তোমরা প্র্যাকটিস করবে যাতে খুব কম খেটেও তোমরা ভালো নম্বর পেতে পারবে। তো আমার ডেসক্রিপশন বক্সে আমি ওই প্রথম ভিডিওটিরও লিঙ্ক দিয়ে দেবো। যারা প্রথম ভিডিওটি দেখোনি, এখনও অবধি দেখে উঠতে পারোনি, তারা অবশ্যই প্রথম ভিডিওটি দেখে নেবে। ঠিক আছে? আচ্ছা, আজকে আমি অ্যাকাউন্টেন্সি বাদে বাকি সাবজেক্টসগুলো কিভাবে তোমরা প্রিপারেশন নেবে কম সময়ের মধ্যে সেই সম্পর্কে বলবো। বিজনেস স্টাডিজে, এই বিজনেস স্টাডিজের মার্কসের ডিস্ট্রিবিউশনটা আমি একটু বলি। বিজনেস স্টাডিজের পার্ট এ, পার্ট বি দুরকম দুভাবে আসবে, দুটো পার্টে ব্রেকআপ করে কোশ্চেনটা আসবে। তো পার্ট এতে তোমাদের 24টা এমসিকিউ থাকবে, 24x1, 24 মার্কসের, এবং তার সাথে এটা একের দাগ নম্বর কোশ্চেনে 24টা এমসিকিউ আসবে 1 নাম্বার করে, 24x1 24 মার্কস, এবং 2-এর দাগ নম্বরে 12টা এসিকিউ আসবে 1 নম্বর করে, 12x1 12। এই 24 আর 12 36 নাম্বার তোমাদের শর্ট কোশ্চেন বা এমসিকিউ এসিকিউ আসবে। এই এমসিকিউ এসিকিউগুলো খুব ভালো করে পড়বে যাতে 36-এ 36ই তোমরা তুলতে পারো। এবং এটা পড়তে গেলে আমি সবাইকে সাজেস্ট করব প্রিভিয়াস 5-6 বছরের এইচএসে যে এসএকিউ আর এমসিকিউগুলো এসছে সেগুলোই তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এর বাইরে আর কিচ্ছু করতে হবে না, এইগুলো প্র্যাকটিস করলেই তোমরা পেরে যাবে, সবগুলোই কমন পেয়ে যাবে, কেননা আমাদের এইচএসের কোশ্চেন বারে বারে রিপিট হতে থাকে। এবারে তোমাদের বড় কোশ্চেন যেটা পার্ট বিতে আসবে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই তিনটে থেকে তোমাদের বড় কোশ্চেন আসবে। ঠিক আছে? একটা পার্ট বিতে তোমাদের 7খানা কোশ্চেন আসবে 4 মার্কসের, 7 কোয়েশ্চেন্স 4 মার্কসের আসবে, 4×7 28 নম্বর। এই 28 নম্বরে তোমাদের প্রথম দিকের যে চ্যাপ্টারগুলো রয়েছে সেই চ্যাপ্টারের থেকে 7খানা কোশ্চেন আসবে 4×7 28 নম্বরের। ঠিক আছে? বিজনেস স্টাডিজে এমসিকিউ এসিকিউ এর 36 নাম্বার, তার সঙ্গে 7টা কোয়েশ্চেন 4 মার্কসের 28 নাম্বার, তার সঙ্গে একটা কোয়েশ্চেন 4 নাম্বারের 4 মার্কসের, আর একটা আর দুটো কোয়েশ্চেন আসবে 6 মার্কসের, 6×2 = 12, এইভাবে 80 মার্কস আসবে। এইটা বললাম নাম্বার ডিস্ট্রিবিউশন। এবার আমি বলবো যে বিজনেস স্টাডিজের সবারই পড়তে একটু খারাপ লাগে, ইন্টারেস্ট পায় না স্টুডেন্টরা, এই জন্য বিজনেস স্টাডিজটা তারা নেগলেক্ট করতে শুরু করে, এবং অনেক জায়গায় স্যারেরাও বিজনেস স্টাডিজটা একটু দাগ দিয়ে ছেড়ে দেন, সেভাবে পরীক্ষা নেন না বা সেভাবে পড়ারও কিছু ইন্টারেস্ট থাকে না বলে স্যারেরাও একটু অ্যাভয়েড করেন। কিন্তু বিজনেস স্টাডিজকে আমি বলবো, বিজনেস স্টাডিজ পড়ার জন্য খুব বেশি মেহনত করার দরকার নেই। দেখো, আমি আগে বলি, আমাদের যে স্টাডি সিস্টেমটা সেটা হচ্ছে এখন স্মার্ট স্টাডি, নট হার্ড স্টাডি। এমনভাবে আমরা স্টাডি করব, এমনিতেও বিজনেস স্টাডি সিলেবাসটাও তোমাদের অনেকটাই বড়, কিন্তু এমনভাবে আমরা বিজনেস স্টাডিজটা পড়ব যাতে আমরা অল্প পড়েই আমাদের
রিকোয়ার্ড মার্কসটা আমরা তুলতে পারি, অ্যাবাভ 90% মার্কস পেতে পারি। এর জন্য টেকনিকটা কি, বিজনেস স্টাডিজের যে কোনো কোশ্চেনেই দেখবে অনেকগুলো করে পয়েন্টস আছে। তোমরা খালি বিজনেস স্টাডিজের পয়েন্টসগুলো মনে রাখবে, আর পয়েন্টসগুলোই খালি তোমরা মনে রাখবে, আর ভেতরে পয়েন্টসের ভেতরে যে ব্যাখ্যাগুলো আছে সেগুলো জাস্ট তোমরা একবার দুবার তিনবার করে রিডিং দিয়ে নেবে, ওগুলো মুখস্থ করার দরকার নেই। শুধু পয়েন্টসগুলোকে একটু মনে রাখবে, আর ভেতরের বিষয়গুলো ওই পয়েন্টসে যে হেডিং আছে সেখান থেকেই ভেতরের বিষয়গুলো বুঝে নিয়ে তোমরা নিজের মতন করে লিখবে, তাতেই হবে। আর একটা কথা বলি যে বিজনেস স্টাডিজ পড়ার সময়, পরীক্ষায় লেখার সময় তোমাদের অনেক সময় একটা বড় কোশ্চেন অল্প মার্কসে আসে, বা সেক্ষেত্রে আমি দেখেছি যে স্টুডেন্টরা একটা 4 মার্কসের এসছে ফেওয়ালের নীতি, ঠিক আছে, এবং স্টুডেন্টরা তখন ফেওয়ালের নীতি পড়ছে, সেই 14খানা যে ফেওয়ালের নীতি আছে সেই 14খানা নীতি 4 মার্কসে এসছে, সেই 14খানা নীতি তারা লিখতে বসে গেল। তো সেরমভাবে যদি 14খানা নীতি তারা লিখতে যায় 4 মার্কসের জন্য, সেই নীতি লিখতে গেলে তো কম করে 2 পাতা লেখা হয়ে যাবে এবং অনেকটা সময় লেগে যাবে, আধ ঘন্টা কি 20 মিনিট সময় লেগে যাবে। এই ফেওয়ালের নীতি ধরো অনেকগুলো আছে, তো 4 মার্কসে এসছে, তখন আমাদের কিভাবে উত্তর লিখতে হবে? দেখো, ফেওয়ালের যে 14টা নীতি আছে সেই 14টা নীতি আমি পরপর পরপর নিচে 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 নীতিগুলো লিখে নেব। যেমন ফেওয়ালের নীতির মধ্যে তোমাদের কর্ম বিভাজন আছে, কর্তৃত্ব দায় আছে, নিয়মানুবর্তিতা আছে, আদেশ দানের একতা আছে, ঠিক আছে, শৃঙ্খল ক্ষমতা প্রবাহের শৃঙ্খল আছে, এরকম 14খানা পয়েন্ট আছে। তা তুমি কি করলে, তোমার 14খানা পয়েন্ট ধরো মনে আছে, তুমি 14টা পয়েন্ট লিখে নিলে। লিখে নেওয়ার পর তুমি 3টে কি 4টে মেন মেন যে ভালো পয়েন্ট সেগুলো হেডিং করে তার নিচে ডিসকাস করবে। আগে 14টা পয়েন্ট নিচে নিচে লিখে নেবে, তারপর সেখান থেকে 3টে কি 4টে মেন মেন পয়েন্ট যেটা তুমি ভালো জানো সেইটার উপরে হেডিং করে সেগুলো 3 লাইন 4 লাইন করে এরকম 4টে পয়েন্ট ডিসকাস করবে, ব্যাস, তাহলেই হয়ে গেল। দেখো, একটা জিনিস মনে রাখবে, আমাদের অনেক কোয়েশ্চেন হয় বিএসটিডির ক্ষেত্রে বলবো, এটা সিএলপি এর ক্ষেত্রেও হয়, আগে বিএসটিডির ক্ষেত্রে বলি। বিএসটিডির ক্ষেত্রে দেখা যায় যে একটা অনেক বড় কোয়েশ্চেন এটা ছোট মার্কসে দিয়েছে, ফেওয়ালের নীতি 14খানা নীতি, এটা তো কম করে 6 মার্কসে আসা উচিত, কিন্তু এটা দিয়েছে 4 মার্কসে, কি আরও কম নম্বরে। সেক্ষেত্রে তুমি কি করবে, 14টা নীতি লিখে 3-4টে নীতি ডিসকাস করবে, করে শেষ করে দেবে। অর্থাৎ একটা প্রশ্নের 4 মার্কসের প্রশ্নের উত্তর 1 পাতার বেশি কিন্তু হবে না। যদি তার থেকে বেশি লিখতে যাও তাহলে কিন্তু তোমার নম্বর চলে যাবে এবং অন্য প্রশ্নের উত্তর ছেড়ে যাবে। আরেকটা কথা বলবো, এই বিএসটিডির প্রশ্ন উত্তর লেখার সময় একটা জিনিস তোমরা মনে রাখবে, যেমন দক্ষিণা তেমনি পূজা। বারবার বলছি, এটা মনে রাখবে। এবং এটা ছেলেরা খুব ভুল করে, যে অনেক বেশি লিখতে গিয়ে কি করে, লাস্টের দিকের কোনো একটা প্রশ্ন বা দুটো প্রশ্ন তারা ছেড়ে চলে আসে, পুরো পেপার কমপ্লিট করতে পারে না, এবং যার কারণে তাদের নাম্বারটা কিন্তু কমে যায়। তো বিএসটিডি, সিএলপিএ এই সমস্ত থিওরি পেপারগুলোর ক্ষেত্রে নিয়ম হচ্ছে একটাই নীতি আমাদের মেনে চলতে হবে, যে যেমন দক্ষিণা তেমনি পূজা। মানে কি, মানে যেমন স্যার আমাদের নম্বর দেবেন তেমনি আমরা উত্তরটা লিখব। এই ধরো ফেওয়ালের কথা বলছিলাম, হেনরি ফেওয়ালের যে 14টা নীতি লিখতে দিয়েছে 4 মার্কসে, আমি কি করলাম, 14টা পয়েন্ট নিচে 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 খালি পয়েন্টগুলো লিখে নিলাম, তারপরে সেখান থেকে 3টে কি 4টে পয়েন্ট আমি ডিসকাস করে ছেড়ে দিলাম, বাকিগুলো কিন্তু ডিসকাস করতে যাব না। এর মানে হলো, আমি স্যারকে দেখিয়ে দিলাম যে স্যার, যিনি খাতা দেখবেন, যে স্যার আমি জানি সবই, কিন্তু আপনি অল্প নাম্বার দিয়েছেন, আমি অল্প লিখেছি। এটাই কিন্তু নিয়ম, যেমন দক্ষিণা তেমনি পূজা, যেমন নাম্বার দেবে তেমনি আমাকে লিখতে হবে। কেউ যদি কম নাম্বারের জন্য বেশি লিখে ফেলে তাহলে কিন্তু সে পেপার শেষ করতে পারবে না, ঠিক আছে, এটা সবসময় মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, যত পারো যত সম্ভব পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। যত তোমরা পয়েন্ট দেবে তত কিন্তু তোমরা নাম্বার বেশি পাবে, ঠিক আছে। পয়েন্টসগুলো তোমরা ব্ল্যাক কালি দিয়ে লিখতে পারো, আর তার ব্যাখ্যাটা বা ডিসকাশনটা তোমরা ব্লু কালি দিয়ে লিখতে পারো। যত সুন্দরভাবে তোমরা খাতায় প্রেজেন্ট করবে তত কিন্তু ভালো নাম্বার আসবে। আবারও বলছি,
সমস্ত প্রশ্নের উত্তরই বড় প্রশ্নগুলোর ক্ষেত্রে পয়েন্টসগুলো আগে পরপর নিচে নিচে লিখে নেবে, তারপর সেখান থেকে পছন্দের কয়েকটি পয়েন্টস যেগুলো তোমরা খুব ভালো জানো সেই কটাকে ডিসকাস করবে, ঠিক আছে? এবং পয়েন্টসগুলো ব্ল্যাক কালি দিয়ে লিখবে আর তার ডিসকাশনগুলো ব্লু কালি দিয়ে লিখতে পারো, তবে কখনোই রেড বা গ্রিন কালার পরীক্ষার খাতায় ইউজ করবে না, ঠিক আছে? এই বিজনেস স্টাডিজ সম্পর্কে এটা বলার আছে। আর একটা আমি বলবো যে অনেক সময় ছেলে মেয়েদের বিজনেস স্টাডিজ মুখস্থ হয় না, তাদের খুব বিরক্তি আসে যে বিজনেস স্টাডিজটা কিভাবে পড়বো। আমি তাদেরকে বলবো মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, মুখস্থ করবে না কেউ, শুধুমাত্র পয়েন্টসগুলো মনে রাখবে। পয়েন্টসগুলো বলতে পারো তুমি কি একটু মুখস্থ করতে পারো, শুধু পয়েন্টসগুলো। বা ধরো রিডিং দিতে থাকো, তুমি বিজনেস স্টাডিজটা প্রত্যেক দিন 1 ঘন্টা করে সকালের দিকে রিডিং দাও, বা প্রত্যেক দিন না হলেও উইকে অন্তত 3 দিন বিজনেস স্টাডিজটা সকালবেলা রিডিং দেবে। আমি আমার পরবর্তী ভিডিওতে বিজনেস স্টাডিজের কি কি পড়তে হবে, কোন কোন কোশ্চেন পড়তে হবে, পুরো চ্যাপ্টার ধরে ধরে আমি তোমাদের বলে দেবো। সেই সাজেশনসটা ধরে তোমরা বিজনেস স্টাডিজগুলো পড়বে এবং পয়েন্টসগুলো খালি মনে রাখবে, আর ডিসকাশনগুলো রিডিং দিয়ে যেটুকু মনে থাকে। দেখো পয়েন্টসটা বলে দিলেই কিন্তু তোমার পয়েন্টসের ভেতরেই কি বলতে হবে সেটা কিন্তু বোঝা যায় পয়েন্টসটা থেকেই। সুতরাং পয়েন্টসটা যদি তুমি মনে রাখতে পারো, ভেতরেরটা তুমি নিজের মতন ভাষা দিয়ে লিখে দেবে, ঠিক আছে? এইভাবে বিজনেস স্টাডিজটা তোমরা প্রিপেয়ার হবে। তবে মার্কেটিং ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সিয়াল সিস্টেম, এই যে পেছনের যে 3-4টে চ্যাপ্টার তোমাদের বিজনেস স্টাডিজে আছে সেখানেই 35 মার্কস আছে। তো এই চ্যাপ্টারগুলো যদি ভালো করে পড়ে যাও তাহলে 35 মার্কস তোমরা কিন্তু খুব সুন্দরভাবে তুলতে পারবে। এবারে চলে যাব সিএলপি এর কথায়। সিএলপিএ মানে কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং। এই সাবজেক্টটা স্টুডেন্টরা খুব কম নেয়, কিন্তু এই কমার্শিয়াল ল আর প্রিলিমিনারিজ অফ অডিটিং এটা থিওরি পেপার হলেও এর পেছনে খাটতে হয় কম এবং মার্কস ওঠে খুব ভালো, ঠিক আছে? সবার আগে বলি এখানে ডিস্ট্রিবিউশন অফ মার্কস কীরকম আসে। দেখো এইটা অ্যাকচুয়ালি পেপার, দুটো সাবজেক্টকে জুড়ে এই পেপারটা তৈরি হয়েছে। কমার্শিয়াল ল একটা আলাদা সাবজেক্ট আর অডিটিং একটা আলাদা সাবজেক্ট, দুটোকে জুড়ে 40-40 করে 80 মার্কসের তোমাদের পরীক্ষা। তো কমার্শিয়াল লয়ের তোমাদের এখানেও 1-এর দাগ নম্বরে 24টা এমসিকিউ থাকবে, 1 মার্কস করে, 24 × 1 24। কিন্তু এখানে 12টা এমসিকিউ ল থেকে থাকবে আর 12টা এমসিকিউ অডিট থেকে থাকবে, এইভাবে 12-12 করে 24 নম্বর থাকবে। 2-এর দাগ নম্বরে তোমাদের 12টা এসএকিউ থাকবে 1 মার্কসের, এর মধ্যে 6টা থাকবে ল থেকে এসএকিউ আর বাকি 6টা থাকবে অডিট থেকে এসএকিউ, সবগুলো 1 মার্কসের এসএকিউ। এইভাবে 12 নম্বর থাকবে এবং 12 আর 24 মিলিয়ে 36 নম্বর, চেষ্টা করবে এই 36-এ 36ই পাওয়ার। এবং ওই বললাম লাস্ট 5-6 বছরের এমসিকিউ এসএকিউ গুলো করলেই দেখবে সেখান থেকেই কিন্তু তোমাদের এই ল আর অডিটিংয়ের এমসিকিউ এসএকিউগুলো কমপ্লিটলি কমন পেয়ে যাবে। এরপরে তোমাদের 3-এর দাগ নম্বরে 8খানা কোয়েশ্চেন থাকবে 4 মার্কসের। 8খানার মধ্যে 4টে লয়ের কোয়েশ্চেন থাকবে এবং 4টে অডিটের কোয়েশ্চেন থাকবে। অবশ্যই এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কয়েকটা করে অর থাকে, ঠিক আছে? 8খানা কোয়েশ্চেন আসবে 4 মার্কসের, 4-8-এ 32 মার্কস। এর মধ্যে 4টে লয়ের কোয়েশ্চেন থাকবে আর 4টে অডিটের কোয়েশ্চেন থাকবে। গেল 4-8-এ 32। এরপরে 4-এর দাগ নম্বরে তোমাদের 2টো কোয়েশ্চেন থাকবে 6 মার্কসের। 2টো কোয়েশ্চেন থাকবে 6 মার্কসের, 6-2 = 12 নাম্বার। এই 2টো কোয়েশ্চেনের মধ্যে লয়ের পার্টনারশিপ থাকবে, পার্টনারশিপ থেকে একটা থাকবে। এই পার্টনারশিপের লয়ের পার্টনারশিপ চ্যাপ্টার থেকে 2টো কোয়েশ্চেন আসবে, মানে অর। পার্টনারশিপে একটা অর আর একটা লিখতে হবে, মানে পার্টনারশিপের 2টো কোয়েশ্চেন দেবে, তার মধ্যে একটা লিখতে হবে। আর সেই সাথে সাথে নিরীক্ষার শাখাসমূহ
বলে আরেকটা চ্যাপ্টার আছে অডিটিং এর, সেখান থেকেও দুটো কোশ্চেন থাকবে, অরে থাকবে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। অর্থাৎ পার্টনারশিপের দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে, আর নিরীক্ষা শাখা সমূহের মধ্যে দুটোর মধ্যে যে কোনো একটা লিখতে হবে। এইভাবে আমাদের 6×2=12 মার্কস থাকবে। এইভাবে তোমাদের 80 মার্কসের কমার্শিয়াল ল পেপারটা তৈরি হয়েছে। এবার এখানে বলবো সবার আগে যে লতে তোমরা সেকশন লিখতে যাবে না। যদি কমপ্লিটলি তোমাদের সেকশন মনে থাকে তাহলেই কিন্তু লতে সেকশন লিখবে, আদারওয়াইজ লতে সেকশন লেখার দরকার নেই। ঠিক আছে, প্রথম কথা এইটা। দ্বিতীয় কথা হচ্ছে লতেও আমি বলবো সেভাবে মুখস্থ করার কোনো দরকার নেই। লয়েরও এরকম পয়েন্টস আছে, পয়েন্টসগুলো তোমরা মনে রাখবে এবং সেই পয়েন্টসগুলোকেই তোমরা মনে রেখে নিজের মতন করে একটু ব্যাখ্যাটা লিখতে পারবে। অডিটিংয়ের ক্ষেত্রেও তাই, ল আর অডিটের প্রচুর পয়েন্টস আছে, পয়েন্টসগুলো একটু মনে রাখবে এবং সেই পয়েন্টসগুলো মনে রেখে তোমরা নিজের মতন করে লিখবে। আর এই ক্ষেত্রেও মনে রাখবে যেমন দক্ষিণা তেমনি পূজা, অর্থাৎ যেমন তোমাদের কোয়েশ্চেনের নাম্বার আসবে তেমনি তোমরা লিখবে। আমাকে অনেকেই প্রশ্ন করে যে স্যার একটা পার্থক্য এসছে, 4 মার্কস আছে, আমরা কটা পয়েন্ট লিখব? আমি বলবো যে দেখো 4 মার্কসের একটা কোয়েশ্চেনে 5টা পার্থক্য লেখা উচিত। 4 মার্কসের 4টে লিখলেই হয় অনেকে বলে, কিন্তু আমি বলবো একটা বোনাস হিসাবে লিখে রাখা দরকার। কেননা 4 মার্কসে 4টে লিখলে পরে তোমাকে কিন্তু ফুল মার্কস দেয় না, দিতে চায় না, 1 নম্বর 2 নম্বর কেটে নেয় যদি সবকটা মার্কস ঠিক থাকে, সবকটা পার্থক্যই তুমি ঠিক লিখে থাকো। সেক্ষেত্রে যদি তুমি 4টে মার্কস দিয়েছে, তুমি যদি 5টা পয়েন্ট লেখো কোনো পার্থক্যের, তাহলে কিন্তু তুমি একটু ভালো মার্কস ক্যারি করবে, অর্থাৎ তোমাকে 5-এ হয়তো 5ই দিল বা 4-এ হয়তো 4ই দিল। সেক্ষেত্রে আমি বলবো যে ব্যাখ্যা এই ডিফারেন্সগুলো এইভাবে লিখবে যে যা তোমাকে দেবে তার থেকে একটু বেশি একটা পয়েন্ট লিখে দিলে এটা একটা বেটার মার্কস ক্যারি করে। আর একটা আমি তোমাদের বলবো যে পার্থক্য লতে হোক বা অডিটে হোক বা বিজনেস স্টাডিজে হোক, পার্থক্য যখন লিখবে অবশ্যই বাঁ দিক ডান দিক করে লিখবে। কোনো পার্থক্যই নিচে নিচে কিন্তু তোমরা জাস্ট প্যারাগ্রাফের মতন লিখতে যাবে না, এতে কিন্তু ভালো নম্বর আসে না। আর পার্থক্যে যদি তোমরা বিষয়টা লিখতে পারো যে কি বিষয়ের ভিত্তিতে তুমি পার্থক্য করছো, বাঁ দিকে একটা মার্জিন দিয়ে অনেক সময় দেখবে বইতেও লেখা থাকে বিষয়গুলো, সেই বিষয়গুলো যদি তোমরা লিখতে পারো তাহলে দিয়ে বিষয়গুলো লিখে তারপরে যদি পার্থক্যগুলো লিখতে পারো তাহলে কিন্তু তোমরা খুব ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো আরেকটা জিনিস, এই বিষয়গুলো মনে রাখতে পারলে কিন্তু পার্থক্যটাও তোমার আপনা আপনি মনে চলে আসবে। তো এইভাবে কমার্শিয়াল ল আর অডিটিংটা তোমরা পড়বে। আমিও কমার্শিয়াল ল অডিটিংয়ের ওপর একটা সাজেশনস তোমাদের অল্প কয়েকদিনের মধ্যেই নিয়ে আসবো, তোমাদের একটা ভিডিওতে এগুলো বলবো। এবারে বলবো আমাদের লাস্ট সাবজেক্ট ইকোনমিক্স নিয়ে। ইকোনমিক্স শুধু যে কমার্স স্টুডেন্টদেরই থাকে তা নয়, এটা আর্টস এবং সায়েন্স স্টুডেন্টদেরও অনেকেরই ইকোনমিক্স থাকে। ইকোনমিক্স কিন্তু একটা খুব হিউজ সিলেবাস হয়ে গেছে। তার কারণ ইকোনমিক্সে আগে শুধু কমার্সের ইকোনমিক্স আলাদা করে ভাগ ছিল, এখন আর্টস কমার্স সায়েন্সের একটাই ইকোনমিক্স করে দেওয়ার জন্য ইকোনমিক্সের সিলেবাস কিন্তু হিউজ, এবং ইকোনমিক্সে ভালো মার্কস তোলাটা একটু কঠিন। খুব ভালো পড়াশুনো না করলে ইকোনমিক্সে ভালো মার্কস পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। হ্যাঁ, 60% মার্কস অনায়াসে পাওয়া যায়, কিন্তু অ্যাবাভ 60 80-90% মার্কস পেতে গেলে ইকোনমিক্সে তখন একটু খুব ভালো পড়াশুনো করার প্রয়োজন পড়ে। ইকোনমিক্সে তোমাদের যে নাম্বার ব্রেকআপ আছে, 10টা এমসিকিউ আসে 1 মার্কসের। এই 10টা এমসিকিউ তোমাদের 1 মার্কসের 10-এ 10 থাকে। তার সঙ্গে 2 নম্বর একের দাগ নম্বরে 10টা এমসিকিউ, 1 নম্বরে 10-এ 10 থাকে। 2-এর দাগ নম্বরে 10টা ট্রু ফলস বা ফিলিং দ্য গ্যাপস থাকবে। 2-এর দাগ নম্বরে 10টা ট্রু ফলস বা ফিলিং দ্য গ্যাপস থাকবে, শূন্যস্থান পূরণ, সেখানে 10টা ইন্টু 1 করে 10 মার্কস থাকবে। 3-এর দাগ নম্বরে 10টা এসএ কিউ তোমাদের থাকবে, শর্ট আনসার কোয়েশ্চেন, 2 মার্কস করে এক একটা, 10 দুগুণে 20 থাকবে। এবং 4-এর দাগ নম্বরে 8টা লং কোয়েশ্চেন্স থাকবে, 5 মার্কস করে, 5 8 40।
এইভাবে তোমাদের ইকোনমিক্সের 80 নম্বরটা ব্রেকআপ করেছে। ঠিক আছে, ইকোনমিক্সে আমি তোমাদের বলবো, স্টুডেন্টসদের বলবো যে বিগত 5 বছরের এমসিকিউ আর এসএকিউগুলো খুব ভালো করে যেতে। আর তার সাথে বলবো ইকোনমিক্সে টু দ্য পয়েন্ট আনসার দেওয়ার চেষ্টা করবে। কোনো গেজিয়ে বা বানিয়ে উল্টোপাল্টা লিখলে কিন্তু ইকোনমিক্সে কোনো নাম্বার দেওয়া যায় না। বিএসটিডিতে বা কমার্শিয়াল ল এই সমস্ত সাবজেক্টগুলোর ক্ষেত্রে তুমি বানিয়ে লিখলেও লিখেছো, আচ্ছা ঠিক আছে, তাহলে 2-4 নম্বর দেওয়া যেতে পারে, এরম একটা কনসেপ্টে বিজনেস স্টাডিজ বা কমার্শিয়াল ল পেপারগুলোতে কিন্তু নাম্বার দেওয়া যায়। কিন্তু ইকোনমিক্সে একদম টু দ্য পয়েন্ট আনসার না হলে কেটে পুরো 0 করে দেবে, কোনো নাম্বারটি তোমাদের মিলবে না। ঠিক আছে, সুতরাং ইকোনমিক্সে যে প্রশ্নগুলো তোমরা উত্তর লিখবে সেগুলো যেন একদম টু দি পয়েন্ট আনসার হয়। উল্টোপাল্টা নিজের মতন বানিয়ে গেজিয়ে উল্টোপাল্টা উত্তর লিখলে কিন্তু ইকোনমিক্সে কোনো নাম্বার দেওয়া যায় না। আবার ঠিক হলে ইকোনমিক্সে কিন্তু একদম পুরো 5-এ 5, 4-এ 4 এরকমই নম্বর দেওয়া হয়। তার কারণ ইকোনমিক্সের নাম্বারটা অঙ্কের মতন, যদি ঠিক হয় পুরো ভালো মার্কসই তুমি পাবে, আর যদি তুমি ভুল লেখো, ঠিক আসল কথাটা যেখানে যেটা দরকার সেটা যদি তুমি না লেখো, তাহলে কিন্তু কেটে 0 করে দেবে। ঠিক আছে, তো ইকোনমিক্সেরও তোমরা একটু ভালো করে প্র্যাকটিস করবে, মুখস্থ করবে। সকালের দিকে, ভোরবেলার দিকে যাদের ইকোনমিক্স আছে, সকালের দিকে ঘুম থেকে উঠে ইকোনমিক্সটা পড়ার চেষ্টা করবে। এসএকিউ এমসিকিউগুলো বা শূন্যস্থানগুলো, ট্রু ফলসগুলো একটা খাতায় লিখে নেবে বিগত 5 বছরের, এবং সেইগুলোই তোমরা বারে বারে পড়বে, পড়ে আর টাইমের মধ্যে লেখার চেষ্টা করবে। এইগুলো ভাবে তোমরা প্র্যাকটিস করো। তোমাদের আগামী আমার ভিডিওতে এই প্রত্যেকটি সাবজেক্টসের অ্যাকাউন্টস, কস্টিং, ট্যাক্সেশন, বিজনেস স্টাডিজ আর কমার্শিয়াল ল, এই 4টে সাবজেক্টস এবং সেই সাথে ইকোনমিক্সেরও সাজেশনস তোমাদের দেব। তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই ফলো করবে। আর তোমাদের যাদের আমার ভিডিওটি ভালো লেগেছে, তারা এবং যারা এই ভিডিওটি দেখে উপকৃত হবে, তারা অবশ্যই আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে কোনো নতুন ভিডিও এলে পরেই সেই ভিডিওটি সবার আগে তোমাদের নোটিফিকেশনে চলে আসবে এবং তোমরা ভিডিওটি দেখতে পাবে। আর তার সাথে সাথে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা তোমরা জানাবে। তোমরা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং যদি তোমাদের কোনো পার্সোনাল কোনো কোয়ারিজ থাকে তাহলে নির্দ্বিধায় আমাকে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারো বা অথবা সরাসরি আমাকে কল করতে পারো। আমি তোমাদের প্রয়োজন অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ। আজকে এখানেই আমার ক্লাস শেষ করলাম।